হ্যালো সবাই, নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা একটা পিএইচডি থেকে এইচটিএমএল করেছিলেন। সেই এইচটিএমএলটাকে আরও ইমপ্রুভমেন্ট, কিভাবে কোডটাকে আরও ভালো করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের পিএইচডিটার ছিল এরকম। পিএইচডিটা আমরা একটু দেখে নিই ফার্স্টে। তো চলেন আমরা কিছু কোড দেখি এবং বোঝার চেষ্টা করি যে কি কি জিনিসগুলো আমরা মেনটেন করলে আমাদের কোডটা আর একটু স্ট্যান্ডার্ড করা যায়। তো এখানে আমি কয়েকজনের কোড দেখেছিলাম, সেগুলো নিয়ে আমরা প্রথমে সেগুলো যে কোনো একটা থেকে আমরা শুরু করতে পারি। তো আমরা HTML5 জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। তো এখানে আমরা HTML জন্য ডক টাইপ HTML রেখেছি। তো এখানে HTML ল্যাং এটা রাখতে পারি, ঠিক আছে। হেডের মধ্যে আমাদের প্রথমে টাইটেল থাকবে, তারপরে আমরা মেটা ক্যারেক্টার সেট ইউজ করতে পারি। সো আমি বডিতে চলে যাচ্ছি। বডির ভেতরে আমি যখন এটাতে ক্লিক করে তখনই দেখলাম যে বডির স্টার্টিং ট্যাগটা আছে, কিন্তু ক্লোজিং ট্যাগটা এখানে ভুলবশত দেওয়া হয়নি। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের ভুল হচ্ছে? যখনই আমরা ট্যাগটাতে ক্লিক করে আমরা যখন এটাকে সিলেক্ট করি তখন আমাদের এটা সিলেকশন করা থাকা দেখাবে। আপনারা যারা নোটপ্যাড প্লাস ইউজ করছেন তারা অলরেডি জানেন। তো আমরা এই ডিভটা যদি সিলেক্ট করি তাহলে এই ডিভের শেষ আমরা এখানে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের বডি ট্যাগটাকে শেষ করা হয় নাই। সো এই ভুলগুলো যাতে না হয় তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বডিটাকে অবশ্যই আমাদেরকে ক্লোজ করতে হবে। HTML এ যদিও এই ভুলগুলোকে ব্রাউজার প্রদর্শন করে না, অনেক সময় এগুলো কিছু ব্রাউজারে ঠিক দেখায়, কিছু ব্রাউজারে এগুলো ঠিক মতো আসে না। সো এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পুরা কোডটা আমাদের রাখতে হবে একটা কন্টেইনারের মধ্যে, ঠিক আছে। তো এই কোডটাতে আমরা দেখলাম যে আমাদের পুরা কোডটা কন্টেইনারের মধ্যেই আছে। তো এরপরে আমরা আসি এখানে, যদিও নেমিং কনভেনশনটা ঠিক হয় নাই, যে ডিভিশন ক্লাস হেডার 1, যেহেতু এখানে একটাই হেডার, সো হেডার 1 দেওয়ার আমাদের প্রয়োজন ছিল না। আমাদের এটা নাম আমরা ক্লাসটা হেডার রাখলে এটা আরও সুন্দর হইতো। সো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনের মধ্যে প্রথমে একটা সেকশন ছিল যেটা আমাদের মেইন হেডারের উপরের পার্টের একটা অংশ। তো ওই পার্টটাকে আমরা বলেছিলাম যে এটাকে আমরা পুরা যে ফোন নাম্বার যেটা আছে এটাকে আমরা ফোন নাম্বারটাকে আমাদের অবশ্যই টেক্সট রাখতে হবে। সো এটা আমরা একটা ইমেজ কেটে এখানে বসালে সেটা ঠিক হবে না। তো সেজন্য এখানে অনেকে আমরা এটাকে বিভিন্নভাবে করার চেষ্টা করেছি, কিন্তু পি ক্লাস নাম এভাবে দিলে আমাদের কাজটা ঠিক মতো হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা আলাদা ডিভিশন রাখতে পারি। সেটার মধ্যে আমরা এই উপরের টপ বার নামে আমরা একটা ডিভিশন রাখতে পারি। সেখানে আমরা আমরা একটু দেখে আসি যে আমাদের আসলে জিনিসটা কেমন হওয়া উচিত। তো এখানে দেখেন যে আমরা হেডার নামে আমাদের একটা সেকশন আছে। এই হেডার সেকশনের মধ্যে এটা একটা HTML ট্যাগ, এটা নর্মাল ডিভের মতোই কাজ করে। জাস্ট HTML5 আমাদের হেডার নামে একটা নতুন ট্যাগ এসছে, যেটার মধ্যে আমরা হেডারের যে কোডগুলো থাকে, যে ট্যাগগুলো থাকে, সেটা এই হেডার এলিমেন্টের মধ্যে রাখতে পারি। তো এখানে আমরা একটা ডিভিশন নিতে পারি, যেটা ক্লাস নেমটা টপ বার দিয়ে রাখতে পারি। তার মধ্যে আমরা আমাদের নাম্বারটা দিয়ে সেটাকে পজিশন ঠিক করে বসালে এটা পারফেক্ট ওয়ে হতে পারে। তো আমি কোড রিভিউ করছিলাম, সেখানে আবার ফিরে যাই। তারপরে আমরা লোগোটাকে বসাইছি
লোগোটা বসানোর তারপরেই কন্টেন্ট পিকচার যে এখানে এই জিনিসটা আমার কাছে অড লাগতেছে, দুইটা ইমেজ পরপর এভাবে বসানো ঠিক নয়। তো আমরা আরেকটা কোড দেখে আসি। এখানে আমরা দেখেছি যে ডিভিশন ক্লাস হেডার ইমেজে আপনারা খুব সম্ভব এই ইমেজটা, দুইটা ইমেজ একসাথে বসানোর চেষ্টা করা হয়েছে এখানকার ইমেজটার মতো, যেখানে আমরা টপ বারের যে ইমেজটা আছে ওইটা একটা ইমেজ বসানো হয়েছে, আবার লোগোটা পরপর এভাবে বসাইছে। সো এটা কোডের মধ্যে এভাবে থাকলে হবে না। এটা অন্য কেউ যদি কোডটা দেখে এবং এই কোড দিয়ে পরবর্তীতে থিম বানানো হয়, তখন এই কোডগুলো দিয়ে আমরা সেখানে ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। সো আমাদেরকে স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। মেনু তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেনুর মধ্যে যে আমরা আনঅর্ডার্ড লিস্ট ইউএল নিয়েছি, তার মধ্যে আমাদের এলআইগুলো একটা একটা করে আছে, কিন্তু এখানে আমাদের কি কোনো ক্লাসের প্রয়োজন আছে? আমরা যদি এটাকে একটা ক্লাস ধরে মেনু ইউএল এলআই যদি সিএসএস এর মধ্যে লিখি, তাহলে কি আমরা কি মেনুগুলোকে এলআইগুলোকে স্টাইল করতে পারি না? সো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কোন 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 জায়গায় ক্লাস দরকার, শুধুমাত্র আমরা সেখানে ক্লাস ডিক্লেয়ার করব। যেখানে আমাদের ক্লাসের কোনো প্রয়োজন নেই সেখানে আমাদের ক্লাস দিলে চলবে না। এগুলো আমাদেরকে বুঝে করতে হবে। সো এইটা এখানে কোনো ক্লাসই আমাদের লাগতেছে না। তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগের মধ্যে আবার বাটন নেওয়া, এটা কোনোভাবেই এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। সো এখানে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকেই ডিজাইন করে, যে ডিজাইন যেরকম আছে আমাদের পিএইচডিতে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। আমরা ইনলাইন কোনো স্টাইল লিখবো না, আমাদের পুরো কোডটার মধ্যে শুধুমাত্র এইচটিএমএল থাকবে। সো ওখানে আমরা কোনো ইনলাইন স্টাইল রাখতে পারবো না, যেহেতু আমাদের এক্সটার্নাল সিএসএস আমরা স্টাইল ডট সিএসএস অ্যাড করে এসেছি। তো এরপর আমরা নেক্সটে চলে আসি। এখানে ব্যানার এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাস নেওয়া হয়েছে, যে ক্লাসগুলো আসলে কোনো প্রয়োজন ছিল না, এবং যেখানে প্রয়োজন নাই, এবং বাটন এগুলো এভাবে নেওয়া যাবে না। এরপর আমরা আরও নিচে আসতেছি, যেহেতু এটা বোঝা যাচ্ছে না যে কেন নিয়েছি, যদিও এখানে কমেন্ট আউট করা হয়েছে, এটা একটা ভালো দিক। এরপর যে জিনিসটা সমস্যা সেটা হচ্ছে PSD to HTML। তো কোডটা আমরা কয়েকটা কোড আমরা রান করে দেখতে পারি যে এগুলো দেখতে ঠিকঠাক মতো কাজ করলেও ফোর্স করে পজিশন ঠিক করা হয়েছে, যেগুলোকে ফোর্স করে ঠিক করা হয়েছে ওগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে। তো আমরা এখানে কয়েকজনেরটা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকটা জিনিস ঠিক আছে, আপনারা অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আমাদের কোড পারফেক্ট করার জন্যে আরও সঠিকভাবে কাজ করতে হবে। যেমন পরপর দুইটা ইমেজ, এটা আবার তারপরেই এটা, এবং যখন আমরা সাইটটাকে অন্য কোনো ডিভাইসে দেখব, তখন আমাদের সাইটটা রেসপন্সিভ হচ্ছে না। সো আমাদের যখন সিএসএস করতে হবে, আমাদের যখন কোনো পিএইচডি থেকে এইচটিএমএল করতে হবে, তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটাকে এখন যদি আমি রেসপন্সিভ না করি, তাহলে কোনো এক সময় অবশ্যই করতে হবে, এবং সেই সময় যাতে এই কোডটা চেঞ্জ করে সেই অবস্থায় নিয়ে যাওয়া যায়। এজন্য আমাদের স্ট্রাকচারটা অলওয়েজ ঠিক থাকতে হবে। সো এখানে আমাদের স্ট্রাকচারগত আরও অনেক সমস্যা আছে। আমরা এখানে দেখি যে আইএমজি ক্লাস, এখানে অল্ট্রাতে হচ্ছে আমাদের একটা নাম থাকে। সো অল্ট্রারের নেম কখনো পিকচার স্ল্যাশ এটা হতে পারে না, ঠিক আছে? অল্ট্রার নেম কখনো অল্ট্রার মূলত আমরা এসিওর জন্য ইউজ করে থাকি, এবং আমরা জানি যে আমাদের ইমেজটা যদি
সার্ভারে না পাই তাহলে আমাদের অল্টার ওই নেমটাই শো করে। সো ইমেজের যে নেমটা আছে এখানে সেই নেমটাই মূলত হতে পারে অল্টার ট্যাগে, আমরা সেটাকে বসিয়ে দিতে পারি। এরপর আমরা দেখতেছি যে এখানে স্টাইল করা হয়েছে, ইনলাইন স্টাইল করা হয়েছে, এগুলো কখনোই করা যাবে না। তো এরপর আমরা দেখছি যে পি এর পার্ট 3 নামে একটা ক্লাস নেওয়া হয়েছে এখানে, যেটা তার মেইন ডিভ। তার মধ্যে আবার প্যারাগ্রাফগুলো আছে, ইমেজগুলো আছে, সেগুলোর আবার আলাদা ভাবে ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো আমাদের আসলে কোনো দরকারই নাই। সো আমরা যদি ডট পার্ট 3 পি স্পেস দিয়ে একটা পি লিখে তারপর আমরা ওটাকে স্টাইল করি, তাহলে সমস্যা কোথায়? সেটা পারফেক্ট ওয়ে। তো এরপর আমরা নেক্সট আর একটা কোডে যে দেখতে পারি যে তার অবস্থা কি। এখানে আমরা দেখলাম যে আপনি পুরাটা কোডটাকেই ইন্টারনাল সিএসএস হিসেবে রাখছেন, কিন্তু যখনই আমাদের কোনো ক্লায়েন্টকে কাজটা দিতে হবে তখন অবশ্যই আমরা ইন্টারনাল সিএসএসটাকে এক্সটার্নাল হিসেবে যোগ করে দিব। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। সো এটা আমাদেরকে মেনে চলতে হবে। তো কোডের ভিতরে এসে আমরা দেখি যে ডিভিশন একটা কন্টেইনার নেওয়া হয়েছে এবং সেই কন্টেইনারটা এর মধ্যেই হেডারের পরেই শেষ করা হয়েছে। এটা কোনো অবস্থাতেই গ্রান্টেড না। আমাদের পুরা HTML এ আমাদেরকে মনে রাখতে হবে যে কন্টেইনার একটাই থাকবে এবং পুরা কন্টেইনারটার মধ্যে আমাদের ফুল সাইটের যদি একটা উইডথ নিতে হয়, যদি আমাদের সাইটটা ফুল উইডথ না হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কন্টেইনারের মধ্যে আমাদের মেইন যে সাইটের উইডথ, সাইটের সব কন্টেন্টগুলো কন্টেইনারের মধ্যে নিতে হবে। সো এই কোডটা আমি ধরে নিলাম যে এটার স্ট্রাকচার, যদিও এটা দেখতে মিলতেছে বাট এটার কিছুই হয় নাই, সবটাই চেঞ্জ করতে হবে। আরও আমরা যেটা দেখলাম আগে যে আমরা এখানে এলআই বাটন এর ভিতরে আমরা বাটন নিতে পারবো না, ঠিক আছে। বাটনও যে কাজ করতেছে, বাটনও যে কাজ করে, আমার অ্যাঙ্কর ট্যাগ যদি আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি যে কাজটা করাচ্ছি বাটনের উদ্দেশ্যও কিন্তু তাই। সো একই এলিমেন্ট অথবা একই ট্যাগ কি আমরা একটার মধ্যে দুইটা করতে পারবো না। তো এরপর আমরা আসি যে এখানে আমরা আরো কিছু দেখি যে আমাদের আর কি কি সমস্যাগুলো আছে। এই কোডের ইন্ডেন্টিংটা ঠিক হয়নি আমাদের। আমি ক্লাসের মধ্যে অনেকবারই বলেছি যে আপনাদেরকে ইন্ডেন্টিং যদি ঠিক না থাকে তাহলে অন্যজন যদি আপনার কোড অন্য কেউ দেখে বা আপনার কোড নিয়ে অন্য একজন কাজ করবে, সেক্ষেত্রে আপনার কোড যদি এরকম হয়, দেখে যদি বোঝা না যায় কোথায় কি হচ্ছে, তাহলে সেই কোডটা তারা বায়ার বা আপনার ক্লায়েন্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না এবং এটাকে কখনো আপনি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন না। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্যারাগ্রাফ ইউজ করব, যে আমরা যখন কোনো একটা টেক্সটকে বলতে পারি যে 5 লাইন হোক 10 লাইন হোক আমাদের একটা যে কোনো একটা প্যারা, ওইটাকে আমরা প্যারাগ্রাফ বলে থাকি। ওই প্যারাগ্রাফগুলোকে আমাদের জানা উচিত ছিল যে এটা আমরা সবসময় পি ট্যাগের মধ্যে নেই। সো এখানে পি ট্যাগের মধ্যে নেওয়া হয় নাই, ওইটাকে কোনো ডিভের মধ্যেই বা কোনো পি ট্যাগের মধ্যেই নেওয়া হয় নাই, এবং আমরা ওগুলোকে বিআর দিয়ে নিচে এনে কাজটা শেষ করতে পারবো না। পিএইচডিতে কখনোই আমরা বিআর ট্যাগ দিয়ে নিচের লাইনে আসতে পারবো না। সো এইগুলো আমাদেরকে অন্যভাবে ঠিক করতে হবে। তো এখানে আমাদের এগুলো সবই কোনোটাই ঠিক নাই, সো এইগুলোকে আমাদের ঠিক করতে হবে। এরপর আমরা আসছি এখানে ইন্ডেন্টিং ঠিক নাই, কোডগুলো সব ইন্ডেন্টিং সরে গেছে, কোথায় কোনটা কিছুই বোঝা যাচ্ছে না, সব কিছু ঠিক করে নিতে হচ্ছে। এরপর আমরা আসি তো আমরা আরও একজনের কোড দেখতে পারি, সেখানে আমরা দেখলাম যে ওই একই টাইপের ভুল প্রায় সবগুলোতেই দেখা যাচ্ছে যে তবে কন্টেইনার এখানে ঠিক আছে
এবং বডি ট্যাগকেও ঠিকমতো ক্লোজ করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের এখানে ইন্টারনালভাবে স্টাইলগুলো অ্যাড করা আছে, এটাকে আমাদের আলাদা করে দিতে হবে। আমরা একটা টপ বার দিয়ে কাজটা করলে ভালো হয়। ইউএলএলআই এর মধ্যে আমাদেরকে অবশ্যই বাটন দিতে পারবো না, স্টাইল ইনলাইন স্টাইলও আমরা অ্যাড করব না। স্টাইল আমরা কখন অ্যাড করব, যখন দেখব কোনো অবস্থাতেই আমাদের কোডটা মেলানো যাচ্ছে না অথবা খুবই দরকার, সেই সিচুয়েশনগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সো এখানেও ইনডেন্টিংয়ের প্রবলেম রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বাটন নিচ্ছেন, কিন্তু বাটনগুলো এখানে আসলে আমাদের কি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো ব্যানার, তারপর হেডিং, এটাকে সো ওই একই ধরনের ভুলগুলো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসগুলো যদিও কিছুটা কমানো হয়েছে, বাট প্রপার ওয়েতে কোডটা করা হয় নাই। সো আমরা আরও দু একজনেরটা দেখি যে আমাদের কি অবস্থা। ব্যানারের মধ্যে আমাদের কোডগুলো আছে, এখানে এটাতে কিছুটা ইনডেন্টিংটা ঠিক ঠিক আছে, কিন্তু কোডের মধ্যে আমরা অসংখ্য ক্লাস দেখতে পাচ্ছি যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন ছিল না। এরপরে নিচের অংশটুকু মনে হচ্ছে কিছুটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখি আরও একজনেরটাতে যাই। এরপর আমরা দেখতেছি যে এখানে বডিতে স্টাইল দেওয়া হয়েছে, এই কাজটা আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে ইজিলি অ্যাড করতে পারবো। এখানে ডিভিশন ক্লাস কন্টেইনার নেওয়া হয়েছে, কিন্তু ইনডেন্টিংটা ঠিকমতো হয় নাই। হেডারের মধ্যে আমাদের হেডিংয়ের কাজটা করা হয়েছে। সো এখানে কোডটা কিছুটা ঠিক আছে, এখানের স্ট্রাকচারটা কিছুটা ঠিক আছে। তো আমরা যদি একটা, কিন্তু এখানে আমাদের যে লোগো পুরা ডিপটা একটা নেওয়া হচ্ছে, আবার ইমেজের এই ইমেজটার জন্য আমাদের কোনো ক্লাসের দরকার ছিল না। সো এখানে নেভিগেশন মেনুতে আমরা যে দেখলাম যে কোডটা ঠিক আছে, কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে শুধুমাত্র একটা বাটন, এটা কখনোই এভাবে করা যাবে না। তারপরে হচ্ছে আমরা দেখছি যে ডিভিশন ফোনটাকে খুব সম্ভব মাইনাস ইউজ করে উপরে নেওয়া হয়েছে, যেটা কখনোই করা যাবে না। যে মার্জিন ইউজ করা হয়েছে খুব সম্ভব এটাতে। তো তারপর আমরা দেখছি যে ডিভিশনে একটা ডিভিশন নেওয়া হয়েছে ডিপ টু, সেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, এটাও করা যাবে না। এখানে আরেকটা জিনিস আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যে আমরা কোনো এলিমেন্টারি উইডথ ফিক্স করব না, উইডথ বা হাইট আমরা কোনোটাই ফিক্স করব না। আমরা ইমেজগুলোকে ফটোশপ থেকে ঠিকঠাক মতো সাইজ করে এনে সেই ইমেজের অরিজিনাল হাইট উইডথ ইউজ করব সবসময়। এগুলোকে আমাদের অবশ্যই ঠিক করতে হবে। এখানে হাইট উইডথ আমরা ইউজ করতে পারবো না, আমরা এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবো না, বাটন ইউজ করব না। তারপর আমরা কোনো একটা লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করার আমার প্রয়োজন নেই। এটাকে আমি খুব সহজে এই লেখাটাকে এক্সটার্নাল সিএসএস দিয়ে এটার সব কিছু ঠিক করতে পারতাম, সেটাকে আমি এভাবে করলে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে না। এরপর আসি আমরা, এখানে আরও দেখলাম যে আমাদের ক্লাস আছে, ইমেজ আছে, এবং এখানে অল্ট্রা অ্যাড করা হয়নি। তারপর আমাদের এবং ডিপগুলো এখানে যদি আমরা তিনটা ডিপ আলাদা আলাদা, এবং এই তিনটা ডিপ আমার মনে হয় যে সেম উইডথ, এবং এই তিনটা ডিপের বিহেভিয়ার সব কিছু সেম। সো এখানে আমরা একটা কমন ক্লাস রাখতে পারি, এবং এখানে আমরা তিনটা ক্লাস এভাবে নিয়ে মেলানো যাবে, বাট ক্লাস আমাদের কোডটা স্ট্যান্ডার্ড হচ্ছে না। কোডটা স্ট্যান্ডার্ড করতে গেলে আমাদেরকে অবশ্যই রেসপন্সিভনেস, অন্যান্য জিনিস সব কিছু চিন্তা করে তারপরে আমাদের কাজটা করতে হবে। তো এরপর আমরা যেটা দেখতেছি
যে এই জিনিসগুলো ঠিকঠাক আছে এবং আমাদের যে পূর্ববর্তী যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোই প্রত্যেকটা জায়গাতেই সেমই দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের ইউএলএলআই এর মধ্যে এই ক্লাসগুলোর ফার্স্ট ফার্স্ট লিঙ্ক এই জাতীয় কোনো ক্লাসের কোনো প্রয়োজন ছিল না। ইউএল ট্যাগে আমাদের কোনো ক্লাস নাই, ক্লাস দেওয়ারও প্রয়োজন নেই, কোথাও আমাদের কোনোটাতেই কোনো ক্লাস লাগতেছে না। আমাদের যে প্যারেন্ট যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাকে ধরে আমরা ইউএলএলআইগুলো ঠিক করতে পারি। সো আমরা মনে হয় যে আমাদের সবার ভুলগুলো বুঝতে পেরেছি যে কোথায় কোনটা করা উচিত হচ্ছে না। তো এইখানে আমাদের আরও দু একটা কোড আছে, আর একটু দেখতে পারি। এখানে ওই সেম কাজই করা হয়েছে, ইমেজগুলো একটার পর একটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলোকে পরবর্তীতে আপনি মেনটেন করতে পারবেন না। সো এইখানে আপনাকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে হবে। বাটন নেওয়া যাবে না, এখানে ব্যানার পি ক্লাস এইচ অন এভাবে করা যাবে না, যেটাকে আমরা এইচ অন করতে চাচ্ছি। এইচ অন এভাবে নাম ইউজ করা ভালো হবে না, ঠিক আছে। এইচ অন একটা ট্যাগ, সেটার নাম কেন আমি আমার ক্লাসের মধ্যে নিব। তো ক্লাসের নাম নেওয়ার জন্য আমাদেরকে কিছু রুল ফলো করতে হবে। তো আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে কোড করলে আমাদের এর কোডটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে আরও ভালো করা সম্ভব, সেটা আমরা দেখে নেই। সো এখন আমরা একটু দেখে নেই যে ওই কোডটাকে কিভাবে কোন সঠিক উপায়ে করলে আমাদের কোডটা ঠিক হবে। তো এখানে দেখেন, এখানে যে হেড সেকশনের মধ্যে আমি টাইটেল নেওয়া হয়েছে মেটা ক্যারেক্টার সেট একটা UTF-8। তা কেন আমরা মেটা ট্যাগ ইউজ করি সেটা আমরা একটু দেখে নেই যে হোয়াই উই ইউজ UTF-8। সো এখানে আমরা দেখতে পাচ্ছি an HTML পেজ ক্যান অনলি বি ইন ওয়ান এনকোডিং। একটা HTML পেজে অবশ্যই শুধুমাত্র একটা এনকোডিং স্টাইল ইউজ করা হয়। You cannot encode different parts of a document in different encodings. সো একটা পেজের কিছু অংশ, এক একটা পার্ট, এক একটা অংশ আপনি বিভিন্ন ডিফারেন্ট এনকোডিং ইউজ করে করতে পারবেন না, যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। তো এরপর আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এ ইউনিকেড কোড বেস এনকোডিং সাচ অ্যাজ UTF-8 can support many languages and can accommodate pages and forms in many mixture of these languages. Its use also eliminates the need for server-side logic or individually to determine the character encoding for each page served or each incoming form submission. This significantly reduces the complexity of ডিলিং উইথ এ মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট অর অ্যাপ্লিকেশন। সো দেখা যাচ্ছে যে আমরা এটা পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের সাইটে যদি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্যারেক্টার, কিছু কিছু সাইন, স্পেশাল ক্যারেক্টার যেগুলো থাকে সেগুলো বিভিন্ন ব্রাউজারের প্রেক্ষিতে অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্যে আমরা যদি একটা ইউনিকোড বেস ডিক্লেয়ার করে কোডটা করি তাহলে ব্রাউজার বুঝতে পারে যে এটা কোনভাবে আমাদেরকে, ব্রাউজার বুঝতে পারে এটাকে আমরা কিভাবে এনকোড করব। সেজন্য আমাদেরকে ইউনিকোডটা সেট করে দিলে ভালো হয়। এই ইউনিকোড এনকোডিং অলসো অ্যালাউস many more languages to be mixed on a single page than any other choice of encoding. সো আমরা মনে হয় বুঝতে পেরেছি যে কেন আমরা UTF-8 ব্যবহার করব। HTML5 বাই ডিফল্ট UTF-8 সেট করা থাকে। তো আমরা ওইটা যদি আমাদের মেটা ট্যাগ দিয়ে আমাদের হেডের মধ্যে ওইটাকে লিখে দেই তাহলে এটা ভালো হয়। সো এরপর আমরা আমাদের কোডটা আবার কন্টিনিউ করব। তো হেডারের মধ্যে আমরা প্রথমে একটা টপ বার নিয়েছি, টপ বারের মধ্যে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারি। এরপর আমাদের যে সেকশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের মেইন যে হেডার সেকশন, সেখানে লোগো আছে এবং তার অপোজিট সাইডে আমাদের আছে মেনু বার। তো মেনুর
আমরা লোগোটাকে একটা সাইডে রাখবো, আর নেভিগেশন বারটাকে আমরা আরেকটা ডিভের মধ্যে আলাদা করে নিলাম। ন্যাভটা আর কিছুই নয়, এটা একটা ডিভের মতোই কাজ করে, যে কি HTML5 এর একটা নতুন ট্যাগ, যেটা দিয়ে আমরা এটা এবং একটা ডিভ একই কথা। তো এভাবে আমরা একটা ন্যাভ নিলাম, তার মধ্যে ন্যাভ এবং যে লোগো দুইটা সেপারেট, এই দুইটা ডিভ দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা আলাদা একটা সেকশন, এটা আলাদা একটা সেকশন, এবং দুইটাই হচ্ছে হেডার পার্টের অংশ। সো এভাবে আমরা কোডটা করলে এটাকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং এটাকে আমরা পরবর্তীতে ফিক্সিং করতে এবং এটা দিয়ে অন্য যে কোনো ধরনের কাজ চেঞ্জ এবং সব কিছু আমরা ঠিকঠাক করতে পারবো। তো এরপর আমাদের ডিজাইনে যেটা আসতেছে সেটা হচ্ছে ব্যানার। ব্যানারের মধ্যে আমাদের তিনটা লেখা ছিল, তিনটা লেখারই সাইজ এবং ডিজাইন ছিল আলাদা। সো আমরা এখানে আমাদেরকে তিনটা ডিফারেন্ট ক্লাস লাগতেছে, যেহেতু আমাদের তিনটা লেখার ডিজাইন আলাদা। সো এখানে আমরা তিনটা আলাদা আলাদা ক্লাস ইউজ করতে পারবো। এরপর আছে আমাদের যে ব্যানার ইমেজটা, সেটা আমরা ইউজ করব, এবং আমাদের একটা ইউআরএল আছে, সেটাকে দেখতে বাটনের মতো। সো আমরা ওটাকে সেভাবে ডিজাইন করে দিতে পারি। এরপর আমাদের যে সেকশনটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের ব্লক সেকশনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ব্লক আছে, তিনটা ব্লকের মধ্যে কন্টেন্ট এবং ডিজাইন সেম। সো তিনটা ব্লকের জন্য আমরা সেম ক্লাস ইউজ করতে পারি। তো সো আমরা একটা ক্লাস নিতে পারি সেকশন 1। সেই সেকশন 1-এর মধ্যে আমাদের তিনটা, এবং যে তিনটা এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও কয়েকটা সেকশন আছে। সো এই জন্য আমি সেকশন ফার্স্টের মধ্যে আমরা তিনটা বক্স হবে, আমাদের তিনটা বক্স ডিভ নিতে পারি, এবং বক্সগুলোর একটা উইডথ নিতে হবে আমাদের এখানে। যেহেতু আমাদের এটা বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি না, আমাদেরকে উইডথগুলো নিজেদেরকেই ডিফাইন করে দিতে হবে। সো আমরা এখানে পিক্সেল সিলেক্ট না করে আমরা এখানে যদি পার্সেন্টেজ ইউজ করে করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। সো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে ডিভগুলো ছিল বক্সের, সেই বক্সের ডিভগুলোকে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইডটাকে 33% ধরে আমরা যদি তিনটা বক্স নেই, তাহলে আমাদের, এবং বাকি যে কিছু অংশ বাকি আছে সেখানে আমরা বর্ডার ইউজ করতে পারি অথবা প্যাড ইন মার্জিং ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমাদেরকে ফুল 100 হলে হচ্ছে না, একটু কমিয়ে নিতে হচ্ছে। তো আর আমরা জেনেছিলাম যে বক্সগুলো বা কোনো ডিপকে যদি আমরা পাশাপাশি বা একটার সাথে একটার পাশে আরেকটাকে আনতে চাই, সেক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি জানি। একটা হচ্ছে আমরা ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করতে পারি, অথবা আমরা ফ্লটিং করেও আমরা বিভিন্ন ডিভকে পাশে আনতে পারি। সো এরপর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এভাবে আমরা যদি প্রত্যেকটা সেকশন ডিজাইন করি, তাহলে আমাদের কোড লেখা অনেকটা কমে যাচ্ছে, আমাদের কোডের মধ্যে কোনো গার্বেজ থাকতেছে না। তো এইখানে আমাদের আরেকটা পরের সেকশনে যে আমরা দেখছি যে এখানে আমাদের আবারও তিনটা ব্লক নেওয়া হয়েছে, এবং ব্লকগুলো আগের তিনটা ব্লক থেকে কিছুটা আলাদা। সো আমরা আরেকটা নতুন ব্লক ক্লাস নিতে পারি, এবং যেটারও তিনটা ডিভের ডিজাইন এবং অন্যান্য জিনিসগুলো সেম টাইপ। সো সেম টাইপগুলোর সিএসএস কোড আমাদেরকে অবশ্যই কমন রাখতে হবে। আমরা যেখানে কমন রাখা আমাদের সম্ভব সেখানে আমাদেরকে অবশ্যই কমন রাখতে হবে কোডগুলোকে, তা না হলে আমাদের ডিজাইনটা স্ট্যান্ডার্ড ওয়েতে করা হলো না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে আমাদের তিনটা ডিভের নামই বক্স বি, এবং সেগুলোকে একটা সেকশন সেকেন্ড নামে একটা ক্লাস নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রাখা হয়েছে। তো এভাবে আমরা নিচের এরপর আমরা ফুটারে চলে আসি। সো ফুটার সেকশনটাকে আলাদা করার জন্য আমাদের ফুটার নামে একটা HTML5 এর একটা ট্যাগ আছে, যেটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা একই ওয়েতে
সেকশন একটা সেকশনের মধ্যে 3টা বক্স বানাতে পারি। এখানে আমরা আরেকবার একটু দেখে আসি যে আমাদের 3টা সেকশন আছে। এখানে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের 3টা বক্স এর উইডথ কিন্তু সেম না। এখানে ডিজাইনের সাথে আমাদেরকে যেহেতু পিএইচডিকে মিল করতে হবে, সো আমাদের এই কোডটাকে মেলানোর জন্য আমাদেরকে ক্লাসগুলোকে সেম রাখলে হচ্ছে না। সো আমাদের যেখানে দরকার সেখানে অবশ্যই আমরা ক্লাস ইউজ করব, কিন্তু যেখানে দরকার না সেখানে অবশ্যই আমরা ক্লাস ইউজ করব না। তো এখানে আমরা প্রথম একটা বক্স রেখেছি যেটার জন্য ওইটার উইডথটাকে ঠিক করা হয়েছে পিএইচডি অনুযায়ী, আর তারপরেরটার জন্য আবার আমাদেরকে সেই অনুযায়ী নিতে হচ্ছে। তো এরপর আমাদের একদম লাস্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে ফুটার। সো ফুটারটার জন্য আমরা 2টা সেকশন করেছি। একটা সেকশনের মধ্যে আমরা কপিরাইট সেকশন রাখছি, কপিরাইট টেক্সটটা রাখতেছি, এবং আর একটা সেকশনের মধ্যে আমাদের যে ইমেজ দিয়ে যে ইউআরএলগুলো বানানো সেগুলো আমরা রাখতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের পিএইচডি থেকে এইচটিএমএল করার ওয়েটা, এবং আমাদের যে নামগুলো দিতে হবে ক্লাসের, সে নামগুলো যাতে আমাদের রিলেটেড নাম হয়। সে নামটা দেখে যেন অন্য একজন প্রোগ্রামার যদি আপনার ফ্রন্ট এন্ড আপনার ডিজাইনটা নিয়ে সে যদি ব্যাক এন্ডের কোডে কাজ করে, তাহলে অবশ্যই আপনার কোডগুলো দেখে সে যেন বুঝতে পারে যে পরবর্তীতে তাকে যেন আপনার কোডটা রিডেবল হয়। হ্যাঁ, সেভাবে আমাদেরকে কোডগুলো করতে হবে, এবং কোডের ইনডেন্টেশন যেন ঠিক থাকে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ, আশা করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।